যে হুমকি, তার যে এজেন্ট, তাকে যদি আপনি এখানে এইরকম পরিস্থিতিতে ফাংশন করতে দেন, সেটা তো আপনার হুম। সার্বভৌমত্বের জন্য তো জন ধরেন। এখন কি আসলে সেই তোষামোদের জন্য নাই যে এখনো তো শুনতে পাই আমরা, আহ, একদম ওয়াজে বলা হচ্ছে যে একদম আল্লাহর কাছ থেকে প্রেরিত নবীর যা যেভাবে প্রেরিত হয়েছে সেভাবে ডক্টর ইউনূস প্রেরিত হয়েছেন, তাকে সরানোটা অবৈধ হবে, আজীবন তিনি ক্ষমতায় থাকুক, এরকম মানুষ কি এখন নাই? তখন ছিলেন, এখন নাই? এটার ব্যাপারটা হচ্ছে যে, ধরেন সব আছে, আমি সব এই তর্ক মেনে নিলাম, ঠিক আছে, বাকি সব জিনিস আছে, কিন্তু একটা জিনিস ডক্টর ইউনূসের কাছে নেই, ধরে নিলাম ডক্টর ইউনূস একটা পটেনশিয়াল ফ্যাসিস্ট, আমরা তর্কের খাতিরে এখন ধরে নিলাম, কিন্তু একটা জিনিস ডক্টর ইউনূসের কাছে নাই, কি জানেন? বাংলাদেশের যে মানে রাষ্ট্র কাঠামোটা ছিল, বাংলাদেশের যে রাষ্ট্রটা ছিল, এইটা 5ই আগস্টের পরে এটা স্টপ হয়ে আছে। আওয়ামী লীগ যেমন এখন স্টপ, 5ই আগস্টের পরে রাষ্ট্র একটা স্টপ, এটা একটা ইন্টারিম সময়ের মধ্যে আছে, রাষ্ট্রটা একটা ইন্টারিম সময়, এটা একটা নতুন জায়গাতে যাবে, ওটাকে আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি। ওইটা নিয়ে ধরেন অনেক তর্ক বিতর্ক মত দ্বিমত হচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে, ধরেন আপনি যদি ডেমোক্রেসির কথা চিন্তা করেন, বেসিক ব্যাপার হচ্ছে যে, রাষ্ট্রের যে প্রধান 3টা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, 3টা আলাদা থাকবে। এবং হচ্ছে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, দুদক, হুম হুম। অডিটর জেনারেল, এগুলো আলাদা থাকবে, এগুলো স্বাধীন থাকবে। এই আপনি খেয়াল করে দেখেন, মনে করে দেখেন শেখ হাসিনার আমলে এটা ছিল কিনা। এবং মজার ব্যাপার হচ্ছে, শেখ হাসিনার জন্য কিন্তু এটা না, বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামো, বাংলাদেশের যে সংবিধান, সংবিধানটাই এরকম যে, সংবিধান হচ্ছে গিয়া, যিনি দলের প্রধান তিনি হচ্ছে সংসদের প্রধান হন, এবং তিনি হচ্ছে নির্বাহী বিভাগের প্রধান হন। আবার সংসদের মেজরিটি সদস্য যার কাছে থাকেন, তিনি রাষ্ট্রপতিকে নিয়োগ দেন। আবার রাষ্ট্রপতি সকল কাজে তার পরামর্শ নিয়ে করেন, এবং যদি রাষ্ট্রপতি তার কথা না শোনেন, তাহলে তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও ওই প্রধানমন্ত্রীর কাছে থাকেন। এবং রাষ্ট্রপতি কি কি করেন? বিচারপতি থেকে নিয়োগ করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে হুম। নিয়োগ এবং সরিয়ে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির কাছে। তার মানে হচ্ছে ঘুরে ফিরে সকল ক্ষমতা একজনের কাছে। এবং তার কাছে যদি 2/3 মেজরিটি থাকে, 2/3 সংসদ সদস্য যদি তার কাছে থাকে, তিনি ইভেন বাকশাল কিংবা নয়া বাকশাল পঞ্চদশ সংশোধনী 2011-তে যেটা করেছে। এবং যে সংবিধানের কথা আজিজ ভাই বললেন, আজিজ ভাইকে আমি একটু মনে করিয়ে দিই, যে সংবিধানকে যে ধরেন মনে করেন যে খুব মেনে যে চলতে হবে, সংবিধানকে মেনে চললে বাংলাদেশে এখন যা চলতেছে সবটা অবৈধ। সংবিধানের 7-এর ক এবং 7-এর খ, পঞ্চদশ সংশোধনীতে যেটা করা হয়েছিল সেটা একটু পড়ে দেখবেন কষ্ট করে। এটা করা হলে সবটা অবৈধ। আমরা প্রত্যেকে রাষ্ট্রদ্রোহ করেছি, প্রত্যেকের গলা ফাঁসি দেওয়া এখন বাংলাদেশের এই শেখ হাসিনার 2011-র পঞ্চদশ সংশোধনীর পরের যে সংবিধান, সেটা অনুযায়ী বৈধ। জি। অতএব সেই বাংলাদেশ সংবিধানের সংশোধন তো করাই যায়, যেই সংবিধানের যেই অনুচ্ছেদগুলো অনুচিত অনুচ্ছেদ বলে মনে হয়, সেই সংবিধান ম্যান্ডেট নিয়ে তো আচ্ছা, করাই যায় সংশোধন। সংশোধনীর ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলি। ছোট্ট সংবিধান করে হচ্ছে বলেন। জি জি। হ্যাঁ, ছোট্ট করে সংশোধনী, বলেন মানে। হ্যাঁ। 1 মিনিটে বলবো। সংশোধনী হচ্ছে সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের দলিল, আর পার্লামেন্ট হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি। টেকনিক্যালি এবং আইডিয়ালি পার্লামেন্টের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতাই থাকা উচিত না। এবং এই ধরনের পার্লামেন্টে তো নয় যেখানে 70 অনুচ্ছেদ আছে, এবং প্রধানমন্ত্রী চাইলেই, কারণ পার্লামেন্ট মেম্বারের কোনো ক্ষমতা নাই, তো প্রধানমন্ত্রী যা বলবেন পার্লামেন্ট মেম্বারকে সেটাই জি করতে হবে। বাকশাল বাকশাল 5 মিনিটে করা হয়েছিল, জি। পঞ্চদশ সংশোধনী কি করা হয়েছে আমরা জানি। তাহলে এই ধরনের সংসদের কোনোভাবেই এই সংশোধনী জি হবে না, কারণ জি। এই সংশোধনী জনাব হলে ফজলুল হক, যেটা মানে হয়, সংবিধান ত্রয়োদশ সংশোধনের সেই সংশোধনী আলোচনায় আমরা অনেক বাতিল বড় করবো। আলোচনা।